প্রফিট লস, তারপর আছে এখানে অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, স্কয়ার রুট, এজ, ক্যালকুলেশন, ক্যালেন্ডার, ক্লকস, পাইপ অ্যান্ড ক্রাইস্টেন ইডিসি। তার মধ্যে সব থেকে বেশি বেশি প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়বে নাম্বার সিস্টেম, বদমাস, এলসিএম, এইচসিএফ, রেশিও প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, পার্সেন্টেজ, কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যালজেব্রা, প্রফিট অ্যান্ড লস্ট, আর হচ্ছে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স। এই কটা পার্ট কিন্তু ভালো করে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। আর জেনারেল ইন্টেলিজেন্স যে পার্টগুলো প্রত্যেকটাই করানো হবে, কারণ প্রত্যেকটা পার্ট থেকেই গত বছর কিন্তু প্রশ্ন পড়েছিল এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন ছিল, যেমন অ্যানালজিস, অ্যালফাবেটিক, নাম্বার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশন, রিলেশনশিপস, সিলোনিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডাটা ইন্টারপ্রিটেশন, সাফিসিয়েন্ট, ডিফারেন্স, অ্যানালিটিক্যাল রিজনিং, ক্লাসিফিকেশন, ডাইরেকশন, স্টেটমেন্টস, আর্গুমেন্টস অ্যান্ড অ্যাসাম্পশন, ইটিসি। তো আমরা যখন রিজনিংয়ের ডিটেলস পার্ট বাই পার্ট ওয়াইজ যখন ক্লাস করব, তখন কিন্তু আমরা প্রত্যেকটা মানে এবং সেইগুলো বেসিক থেকে শুরু করব একদম, এবং তোমাদের কিন্তু করানো হবে। ওকে, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস পার্ট, সেটা আমি হয়তো করাচ্ছি না, সেই জন্য সেটা আমি আলোচনা করছি না সেটা। এবার যেটা তোমাদেরকে বলছিলাম যে ফিল্ডে কি কি তোমাদের করতে হবে, এখানে দেখো দেওয়া আছে যে মেল ক্যান্ডিডেটস। মেল ক্যান্ডিডেটস মানে হচ্ছে ছেলেদের বলা হচ্ছে যে শুড বি অ্যাবল টু লিফট অ্যান্ড ক্যারি 35 কেজি অফ ওয়েট ফর এ ডিস্টেন্স অফ 100 মিটার্স in 2 minutes in one chance without putting the weight down। অর্থাৎ 35 কেজি কোনো ওজন নিয়ে তোমাকে কিন্তু 100 মিটার রান করতে হবে। কত মিনিটের মধ্যে? 2 মিনিটের মধ্যে। সেটা কিন্তু একবার সময় দেওয়া হবে। ওকে, should be able to run for a distance of 1000 মিটার্স 4 মিনিটস অ্যান্ড 15 সেকেন্ডস ইন ওয়ান চান্স। এরপরে কি করতে হবে? এরপরে যেটা করতে হবে যে 1000 মিটার রানস যেটাকে কমপ্লিট করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে। তাহলে এই দুটো টাস্ক কিন্তু আমাকে ফিল্ডে করতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে কি করতে হবে? মেয়েদের ক্ষেত্রে সেই একই, কিন্তু ওয়েটটা কম, 20 কেজি কোনো ওজন নিয়ে 100 মিটার দৌড়তে হবে 2 মিনিটের মধ্যে। টাইমটা কিন্তু একই, কিন্তু ওজনটা কম। আর রানের ক্ষেত্রে কি, টাইমটা একটু বেশি পাওয়া যাবে, কিন্তু ডিস্টেন্সটা কিন্তু সেম। মানে 1000 মিটার কিন্তু দৌড়াতে হবে কত মিনিটের মধ্যে? 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কিন্তু 1000 মিটার কিন্তু আমাদের কি করতে হবে? রান করতে হবে। ওকে, এটা কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি। তোমরা এই পিডিএফটা দেখে নেবে, আমি কিন্তু এগুলো গ্রুপে দিয়ে দেবো। এবার যেটা আমরা দেখে নেবো যে বিভিন্ন আরআরবি জোনের যে ভ্যাকেন্সিগুলো, এগুলো আজকে মোস্ট ইম্পর্টেন্ট আজকে এই ক্লাসটা, কারণ আমরা হয়তো অনেকেই ফর্ম ফিল আপ করবো, তো তার জন্য কিন্তু এই আমাদের জোনগুলো দেখা কিন্তু খুবই দরকার। এখানে যে জোনগুলো হয়তো আমরা দেখতে পাচ্ছি যে আহমেদাবাদ, আজমির, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, বিশালপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, কলকাতা, মুম্বাই, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি আর সেকেন্দ্রাবাদ, এইগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু সেই স্টেশনের কিন্তু সিরিয়াল নাম্বার। ওকে, তো এগুলোর মধ্যে সব থেকে রেড জোন, মানে যেগুলো তোমরা ফর্ম ফিল আপ করবে না, সেইগুলো হচ্ছে ভোপাল, ব্যাঙ্গালোর, আজমির, কলকাতা, পাটনা, সেকেন্দ্রাবাদ, রাঁচি। এইগুলো কিন্তু হচ্ছে রেড এবং মোডারেট জোন, সব থেকে বেশি কম্পিটিশান হবে এবং সব থেকে কিন্তু এই সমস্ত জোনে কিন্তু ক্যান্ডিডেট প্রচুর পরিমাণে ফর্ম ফিল আপ করবে। তার কারণ হচ্ছে নিজেদের বাড়ি থেকে যাওয়া আসার সুবিধার্থে। আর যে ফর্ম ফিল আপগুলো তোমরা করবে সেটা হচ্ছে গুয়াহাটি, গোরখপুর, মুম্বাইটাও এখন মোটামুটি আমরা হয়তো রেড জোন ভাবছিলাম, কিন্তু আমরা এনটিপিসিতেও দেখলাম যে মুম্বাইও কিন্তু প্রচুর সিট ফাঁকা ছিল। তারপর তোমরা করতে পারো এখানের মধ্যে চেন্নাইটা করতে পারো, হ্যাঁ, ভুবনেশ্বরটাও করতে পারো। তো এইগুলো কিন্তু সেফ জোন, সেগুলো সম্পর্কে আমি অন্য কোনো ক্লাসে আলোচনা করব। তো তোমরা যেগুলো হয়তো
দেখে ফর্ম ফিল আপ করবে সেগুলো বলে দিলাম। এবার যে সিটগুলো দেখে নেবো আমরা, কোন কোন জনের কতগুলো সিট আছে সেইগুলো একটু দেখে নাও। দেখো, পোস্ট অফ পার মিটার্স, যেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এই সমস্ত তোমাদের পোস্টগুলোতে নিয়োগ করা হবে। ওয়ার্কশপ, তারপরে ব্রিজ, যারা হয়তো সিভিলে আছো, ডিজেল শিফট। তো যারা আইটিআই পাস তাদের ক্ষেত্রেও একটা সুবর্ণ সুযোগ, আর যারা মাধ্যমিক পাস তারাও কিন্তু সেই পোস্টে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার এখানে দেখো সিটগুলো দিয়ে দিয়েছে, দেখো এটা আমরা দেখতে পাচ্ছি মুম্বাই, দেখতে পাচ্ছি মুম্বাই, যেটাকে আমরা ধরছি ওয়েস্টার্ন রেলওয়ে। মুম্বাইয়ের ইউআর ভ্যাকেন্সি মানে জেনারেলের ভ্যাকেন্সি আছে 1892, আর এসসি আছে 701, এসটি আছে 351। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে মুম্বাই কত, 1261, মানে 1261। এটা হচ্ছে কত, এগুলো হচ্ছে ওবিসি, মানে ওবিসি টোটাল ভ্যাকেন্সিটা হচ্ছে 1261। সব থেকে কিন্তু জেনারেলের পরের স্থান হচ্ছে ওবিসি। আর আমরা যদি টোটাল এই মুম্বাইয়ের ভ্যাকেন্সি যদি ধরতে চাই, তো মুম্বাইয়ের ভ্যাকেন্সি টোটাল আছে যে 4672। এটা হচ্ছে টোটাল কিন্তু পুরো মুম্বাইয়ের কিন্তু ওয়েস্টার্ন রেলওয়েসে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর জয়পুর, জয়পুরে ভ্যাকেন্সি আছে টোটাল হচ্ছে 1433। তারপর হুবলি, হুবলি হচ্ছে 503, একেবারে কম। জব্বলপুর 1614 টোটাল ভ্যাকেন্সি। ভুবনেশ্বর 964, ভুবনেশ্বর 964 ভ্যাকেন্সি হলেও কিন্তু এটা সেফ জোন। ওকে, এখানে তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করবে। তারপর দেখতে পাচ্ছি বিলাসপুর 1337। নিউ দিল্লি, নিউ দিল্লিতে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি 4785, এটাতেও তোমরা কিন্তু করতে পারো। দিল্লিতে খুব যে কম্পিটিশান প্রচুর হয় এটা কিন্তু তা না, কারণ এটাতেও ভ্যাকেন্সি কিন্তু ভালোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর চেন্নাই, চেন্নাই কত 2694। গোরখপুর 1370। গুয়াহাটি 2048, একটু তুলনামূলকভাবে ভ্যাকেন্সিটা খুব কম গুয়াহাটির জোনে। কলকাতা 1817। দেখো কলকাতার দুটো জোন আছে, আমরা প্রত্যেকেই জানি, একটা হচ্ছে ইস্টার্ন জোন আর একটা হচ্ছে নর্থ জোন, বা যেটাকে আমরা বলছি ওয়েস্টার্ন জোন। তো ইস্টার্ন জোনে আমাদের টোটাল ফর্ম ফিল আপ হবে মোটামুটি এখানে প্রায় সামথিং তোমার 50 লাখ কিংবা 60 লাখ ছাড়িয়ে যাবে মনে হচ্ছে তাই। কিন্তু জেনুইনভাবে যদি আমরা পরীক্ষা যদি পাস করতে যাই, তো সেখানে কিন্তু কম্পিটিশনটা একটুকু মডারেট হবে, খুব যে কঠিন হবে তা না। তো এখানে টোটাল ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি কত, 1817। তারপর হচ্ছে এই যে মুম্বাই, মুম্বাইটা বলিনি, 3244। এখানেও মোটামুটি তোমার কম্পিটিশানটা একটু হাই লেভেল যাবে যেহেতু মুম্বাইয়ে, কিন্তু এটা সেফ জোন, তুমি কিন্তু ধরতে পারো। তারপর দেখলাম হাজিপুর 1251। প্রয়াগরাজ 2020। কলকাতা, আমি বললাম যে সাউথ ইস্ট রেলওয়ে, কলকাতার দুটো জোন আছে, তোমরা দুটো জোনের মধ্যে যে কোনো একটা জোনে তোমরা ফর্ম ফিল আপ করলেই কিন্তু দুটো জনের ফর্ম ফিল আপ হয়ে যাবে। 1044। তো এই ভ্যাকেন্সিগুলো তোমাদের কিন্তু আরও বাড়বে। তো এখানে যা দেখাচ্ছে সেটা যে পরীক্ষাতে তোমাদের পাস করলে যে এই ভ্যাকেন্সির মধ্যে তোমরা নিয়োগ পাবে তা না, কিন্তু এগুলো তোমাদের দেখে নেবে যে 3000 ভ্যাকেন্সি হয়ে গিয়েছে টোটাল। তো এতগুলো ভ্যাকেন্সি কিন্তু তোমাদের আরআরবি গ্রুপ ডিতে সিলেক্ট করা হয়েছে। তো তোমরা প্রত্যেকে বিভিন্ন জোনে, যেটা হয়তো তোমাদের মনে হবে যে সেই জোনটা হয়তো পরীক্ষা দিতে যেতে পারবো, কিংবা পরীক্ষাটা ওয়েস্ট বেঙ্গল হতে পারে, সেটা কিন্তু এখন কনফার্মভাবে রেলওয়ে বলেনি। তো বললেই কিন্তু আমি সেটা গ্রুপে জানিয়ে দেবো। ওকে, তো প্রত্যেকে বুঝতে পেরেছ? দেবেন, ভবানী, হ্যাঁ স্যার। কোনো ডাউট আছে?
কোনো কিছু বুঝতে না পারোনি হয়তো যেগুলো আলোচনা করলাম। কোনো ডাউট আছে? না স্যার। ওকে, তো আমরা রিজনিংয়ে কিছু যাই। কি কি টাইপের তোমাদের পরীক্ষাতে রিজনিং পড়বে সেই টাইপে প্রশ্নপত্র করার জন্য বিশেষত আজকে এই ক্লাসটা অ্যারেঞ্জমেন্ট করা। তো চলো দেখি রিজনিং আমরা কিছু প্র্যাকটিস করি। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এক সেকেন্ড ওয়েট করো। দেখো, রেলওয়ে গ্রুপ ডি 2025 এনটিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড নন গ্র্যাজুয়েট লেভেল, যারা হয়তো আগামীকাল বা আগামী দিনে এনটিপিসি ফর্ম ফিল আপ করেছো, তাদের রিজনিংয়ের সিলেবাস সেম এবং গ্রুপ ডি সিলেবাস কিন্তু সেম। গ্রুপ ডি রিজনিং আর এনটিপিসি রিজনিং কিন্তু সিলেবাস সেম, কিন্তু প্যাটার্ন আলাদা। আমরা আরআরবি গ্রুপ ডি করবো যেহেতু প্র্যাকটিস, সেহেতু আরআরবি গ্রুপ ডির কথা মাথায় রেখে আমরা যে রকম রিজনিং প্র্যাকটিস করব সেই টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু এবারের এই গ্রুপ ডিতে পড়বে। সেই টাইপটা একদম হুবহু কমন পাবে। আমার এই রিজনিং যে পার্টগুলো তোমাদেরকে করানো হবে, সাবজেক্ট হচ্ছে রিজনিং। যে সাবজেক্টটা আমি তোমাদেরকে পড়াবো সেই সাবজেক্টটা হচ্ছে রিজনিংয়ের একটা পার্ট। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স আরআরসি গ্রুপ ডি এনটিপিসি লেভেল 1 অ্যান্ড 2, মানে এনটিপিসির তো দুটো পরীক্ষা হয়, একটা হচ্ছে লেভেল 1 আর লেভেল 2। লেভেল 1-এ পাস করতে না পারলে লেভেল 2-তে কিন্তু তুমি ডাক পাবে না। তো সেই জন্যই লেভেল 1-এর পরীক্ষাটাও কিন্তু দেওয়া আমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2025-26 পরীক্ষার কথা মাথায় রেখে এবং বিগত কয়েক বছরের আরআরবি বিভিন্ন জোনের সমস্ত শিফটের রিজনিংয়ের প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা গেছে প্রশ্ন কিন্তু যথেষ্ট মডারেট। এখন কিন্তু আর সহজ রিজনিং কিন্তু
আমাদের প্র্যাকটিস করলে কিন্তু আর হবে না। মডারেট টাইপের কিন্তু আমাদের কিন্তু রিজনিংকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। যে রিজনিংগুলো পরীক্ষাতে আমাদের পড়বে সে সমস্ত রিজনিংগুলো কিন্তু আমরা বেশি বেশি করে কিন্তু প্র্যাকটিস করব। তো সেই জন্য এখানে আমি লিখেছি যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মডারেট টাইপের। আগামী রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি পরীক্ষায় রিজনিংয়ের প্রশ্ন কেমন হতে পারে সেই রকম এক সেট প্রশ্ন, মানে আমরা প্রত্যেকেই দেখলাম যে 25টা প্রশ্ন থাকে তোমাদের রিজনিংয়ে, 25টা থেকে 30টা প্রশ্ন হয়তো থাকবে। তো আমরা সেটা 30টা ভেবেই করব। যখন আমরা তোমাদেরকে প্র্যাকটিস করাবো, যখন আমার সিলেবাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেরকম 25টা প্রশ্ন কিন্তু আমি তৈরি করেছি, এবং আগামীতেও পরীক্ষাও এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। মানে আমরা যে টাইপের রিজনিং প্র্যাকটিস করব সেই টাইপের রিজনিং কিন্তু পুরোটাই টিসিএস প্যাটার্ন। এই টিসিএসের প্যাটার্নে পুরো রিজনিং তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। আর ডিউরেশন কতদিন থাকবে? ডিউরেশন থাকবে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত তোমাদের কিন্তু এই ম্যাথামেটিক্স এবং রিজনিং এই দুটো চ্যাপ্টার কিন্তু ভালোভাবে কিন্তু করানো হবে, যেন তোমরা এই রিজনিং এবং ম্যাথামেটিক্স যে টোটাল মার্কস আছে, রিজনিংয়ে মার্কস আছে 30 আর ম্যাথামেটিক্সের মার্কস আছে 25, তার মানে টোটাল কত? 30 আর 25 কত হচ্ছে? 55। এই 55-এর মধ্যে তোমরা যেন জেনুইন, মানে তোমরা যেন জানো এই 40টা প্রশ্ন যেন প্রত্যেকে যেন করে আসতে পারো। এই আমার এই ক্লাস থেকে সেটা থাকবে। 40টা প্রশ্ন যেন এই 55-র মধ্যে যেন আমি পাই। এই 40টার প্রশ্ন যদি তুমি যদি ঠিক করে আসতে পারো, আর জেনারেল সায়েন্স যেটা একদম পুরোপুরি তোমাদের প্র্যাকটিসের কারণে এবং প্র্যাকটিসের মাধ্যমে সেটা তোমরা নিজেদের ডেভেলপমেন্টটা বুঝতে পারবে। এবং এই জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস এটা আমি তোমাদেরকে নোট দিয়ে দেবো, নোট। ওই নোটের বাইরে জেনারেল সায়েন্স এবং তোমাদের ওই যে জেনারেল অ্যাওয়ারনেস, যে হিস্টোরি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি যে সাবজেক্টগুলো হয়তো থাকবে সেগুলো কিন্তু বাদ যাবে না। শুধুমাত্র তোমাদেরকে যেগুলো পড়তে হবে বাড়িতে সেগুলো হচ্ছে বিভিন্ন নিউজ পেপার ফলো করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, কারণ ওই প্রশ্নগুলো তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাবে না। তোমাদের কিন্তু ওই প্রশ্নগুলো যদি পারো তোমরা করে আসবে, যদি না পারো, যদি ভাবো যে না এই প্রশ্নটা ভুল যাবে, করে আসার দরকার নেই, কারণ নেগেটিভ মার্কিং আছে, 3টে প্রশ্নের জন্য 1 নাম্বার কিন্তু কাটা যাবে। তো এখান থেকে যদি 40 হয় আর বাকিটা কত থাকছে? 55 থেকে যদি 90 থেকে যদি 55 বাদ দিকেও থাকে, পঁয়তাল্লিশ, তাই তো? এই 45 মার্কসের মধ্যে আমরা যেন প্রত্যেকে এই জেনারেল সায়েন্স এবং রিজনিং, জেনারেল সায়েন্স এবং তোমার জেনারেল অ্যাওয়ারনেস এই দুটো পার্টে যেন আমরা 25 আশা করতে পারি। আমরা 25টা প্রশ্নই করে আসবো যেন সঠিক উত্তর হয়। তখন এইদিকে 40 আর এইদিকে কত হলো? 25। তাহলে কত হলো? আমরা 4 আর 2 কত হয়? 6, 65। এটা যখন নর্মালাইজ মার্কস হবে, যদি তোমার প্রশ্নটা যদি সহজ হয় তাহলে হয়তো কিছু নাম্বার হয়তো কমবে, হয়তো 63 কিংবা 62 হবে। আর যদি শিফটটা যদি খুব কঠিন হয় তাহলে এই 65 জায়গায় নর্মালাইজড বেড়ে দাঁড়াবে 75। মানে কেউ যদি এসসি এসটি হও, কেউ যদি ওবিসি হও, কেউ যদি জেনারেল ক্যাটাগরি হও, যদি সেরকম যদি ভালোভাবে যদি কম্পিটিশান না থাকে তাহলে তুমি কিন্তু ফিল্ডে কিন্তু ডাক পেয়ে যেতেও পারো 75। ওকে, তো সেই ভেবে কিন্তু আমরা প্রিপারেশান শুরু করব শুধুমাত্র ম্যাথামেটিক্স এবং রিজনিং এই সাবজেক্টের উপর ভিত্তি করে। ওকে, বলো কাউরি কিছু প্রশ্ন আছে জানার? তোমাদের মধ্যে থেকে কাউরি কোনো কিছু প্রশ্ন আছে?
কৃপা শুনতে পাচ্ছ? তুমি জয়েন করেছো? ভবানী, দেবেন? হ্যাঁ স্যার। ওকে, তাহলে চলো, তাহলে আমরা কিছু রিজনিং প্র্যাকটিস করে নিই তাহলে। প্রশ্ন প্রত্যেকে দেখতে পাচ্ছ? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বেশ, দেখো, যেগুলো প্র্যাকটিস করাবো হয়তো তোমরা অনেকেই ভাববে যে স্যার তো প্রথম বেসিকগুলো আমাদেরকে প্র্যাকটিস না করিয়ে হয়তো উদাহরণ প্র্যাকটিস করাচ্ছে, প্রথমে একদম ডাইরেক্ট প্রশ্ন চলে যাচ্ছে। তা নয়, কারণ এখনও রিজনিংয়ের কোর্স আমরা শুরু করিনি, ম্যাথামেটিক্সের কোর্সটাও আমরা এখন লঞ্চ করিনি। তো যখন তোমরা প্রত্যেকে যখন সেই কোর্সটাতে এনরোলমেন্ট করবে সবাই, তখন তোমরা একদম পুরোপুরি বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ প্রথমে ক্লাসগুলোকে কমপ্লিট করাবো। তারপর আমরা পরীক্ষার 1 মাস কিংবা 2 মাস আগে এরকম টাইপের যখন প্রশ্ন তোমরা দেখতে পাবে, তোমরা প্রত্যেকেই সেই প্রশ্নগুলো সলভ করতে পারবে। তো আজকের এই ক্লাসটা বিশেষত সেই কারণের জন্য যে আজকের রেলওয়ের সিলেবাস, রেলওয়ে কী কী প্যাটার্নের প্রশ্ন হবে, কোন কোন জোনে অ্যাপ্লাই করলে হয়তো সেই জোনটা সেফ জোন, এবং রিজনিংয়ের প্রশ্নগুলো পরীক্ষায় কেমন টাইপের আসে, সেজন্যই আজকের এই ক্লাসটা অ্যারেঞ্জমেন্ট করা। তো তোমরা যদি আজকে এই ক্লাসটা যদি করতে পারো, এই যে প্রশ্নগুলো হয়তো প্র্যাকটিস করাবো, হয়তো তোমরা অনেকেই জানো না, আর অনেকেই জানো বলতে গেলে, তা তোমরা বুঝতে পারবে যে এখান থেকে রিজনিংয়ের টাইপগুলো কেমনভাবে কিন্তু পরীক্ষায় আসে। দেখো, প্রথম প্রশ্ন, প্রদত্ত বিকল্প থেকে সেই সংখ্যাটি চয়ন করুন। প্রদত্ত বিকল্প থেকে সেই সংখ্যাটি চয়ন করুন যা নিম্নলিখিত ক্রমে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপিত করতে পারে। কি কি আছে এখানে? এখানে আমাদের কি কি আছে দেখো, এখানে আমাদের আছে যে 8, 24, 48, 120 আর 168। এখানে কত হবে? তো বলো তো, এটা কোন রিজনিং? এটা সিরিজ রিজনিং না নাম্বার রিজনিং, কোনটা বলো? এই রিজনিংটা কিভাবে আমরা সলভ করব? কৃপা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ করো, রিজনিংটা করো, প্র্যাকটিস করো। দেবেন? 8, 24, 48, 120, 168, নেক্সট সংখ্যা কত হবে? তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এটা 3, 8কে 24, এমনি করে হয়তো আমরা চলে যাব, তাই না? 3, 8কে 24, তারপরে 24 দুগুণে 48, তারপর হয়তো এখানে 1 হবে। আদৌ কি হচ্ছে? এই রুলসটা মানছে এখানে? মানছে কি? হচ্ছে না। তাহলে এখানে যদি 48কে 48 হতো, তাহলে কিন্তু আমরা এই রুলসে কিন্তু করতাম, কিন্তু এরকম টাইপে কিন্তু আমাদের কিন্তু এই রিজনিংটা করতে পারবো না। এরকম রিজনিং তোমাদের প্রত্যেকটা সূত্র শেখানো হবে ধরে ধরে আমাদের যখন রিজনিংয়ের কোর্স শুরু হবে। তো এটা কীভাবে করবো বলো তো?
এটা আমরা করতে পারি স্কোয়ার দিয়ে। কীভাবে স্কোয়ারটা আমরা করব দেখো, এখানে আমরা করতে পারি 3² - 1, তাহলে 3 3 কত হয় 9 - 1, তাহলে এখানে 8 হয়েছে, এখানে 8 হয়েছে, হ্যাঁ 8 হয়েছে। তারপরে বলো এই 24টা কীভাবে আসবে, 3-এর পরে 4 দিয়ে যাবে, 4² - 1, 4 4 16 - 1 সমান 15 হচ্ছে, তাহলে এখানে 24 নিশ্চয় হচ্ছে না, তাহলে 3-এর পর আমরা এখানে কত বসাবো 5, 5² - 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাগুলো দেখো প্রত্যেকটা সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা, 3 5, তারপরে কত 7, তারপরে এটা কত হবে 9, কিন্তু এখানে 120 নেই, কারণ এখানে যদি 9 দিয়ে যদি হয় তাহলে 9² - 1, তাহলে 81 - 1 সমান 80, তাহলে এখানে তো মাঝখানে 80 নেই, এই রুলসটাতেও হচ্ছে। 9-এর পরে কত বসাবো বলো 11, তাহলে 11² - 1, তাহলে 121 - 1 সমান কত আছে বলো এখানে 120, তাহলে এখানে 120 হচ্ছে। তারপর 168টা কীভাবে লিখতে পারি 11-র পরে কী হবে 13, তাহলে 13² - 1, তাহলে 169 - 1 সমান কত হবে এখানে 168, তাহলে এখানে 168 দেওয়া আছে, কিন্তু আমাকে জানতে চেয়েছে যেখানে জিজ্ঞাসার চিহ্ন জায়গাতে কত আমাদের সেই নাম্বারটা বসবে, মানে এখানে দেখো উত্তরও দিয়ে দিয়েছে। তাহলে 13-র পরের মৌলিক সংখ্যা কত হবে বলো, 13-র পরে কত হবে বলো 15, তাহলে 15² - 1, তাহলে 15 15 হচ্ছে 225 মাইনাস 1 সমান কত হচ্ছে 224, তো 224 তো আমাদের অ্যান্সারে নেই, তাহলে আমাদেরকে আরও দেখতে হবে যে 15-র পরে কত হবে দেখি 16² - 1, 16 16 256, -1 সমান হচ্ছে 255, 255 আছে এখানে নেই। 17 দিয়ে দেখি, তাহলে 17² - 1, তাহলে 17 17 কত হয় 289 -1, তাহলে 289 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত থাকে 288, তাহলে 288 আছে আমার অ্যান্সারে, আছে 288 অ্যান্সারে, এই যে এখানে 288 অপশান সি, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। কি প্রত্যেকে বুঝতে পেরেছো হ্যাঁ কি না, প্রত্যেকে বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন দেখো, এটা করো, প্রদত্ত বিকল্প থেকে সেই বর্ণটি চয়ন করুন যা নিম্নলিখিত প্রশ্নচিহ্নটি প্রতিস্থাপন করতে পারে DINS, তাহলে এই জিজ্ঞাসা চিহ্নতে আমরা কি বসাবো DINS, দেখো এইগুলো কিন্তু আলফাবেট রিজনিং, আলফাবেট রিজনিং জানার আগে আমাদের কিন্তু একটা সূত্র মনে রাখতে হবে, সেই সূত্রটা কি A B C D E F G H I J K L, তারপর হচ্ছে M N O P
কিউ আর এস টি ইউ ভি ডব্লু এক্স ওয়াই জেড। প্রত্যেকটার মান কিন্তু মনে রাখতে হবে। এর মান কত? 1, বি এর মান 2, সি এর মান 3, ডি এর মান 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। এই 26টার মান কিন্তু আমাদেরকে পরীক্ষার সময় রিজনিং করার সময় মনে রাখতে হবে। তাহলে এখানে তোমরা বলো তো, তাহলে এখানে রিজনিংটা কি দিয়েছে? এখানে রিজনিংটা দিয়েছে আমাদের যে ডি আই এন আর এস, এখানে গ্যাপ আছে। তাহলে এখানে এই গ্যাপের জায়গাতে কি বসবে? দেখো, ডি থেকে আই কতগুলো সংখ্যা হচ্ছে? ডি থেকে আই কতগুলো সংখ্যা হচ্ছে দেখো মাঝখানে দেখে নাও। ই এফ জি এইচ আই, তাহলে ডি ই এফ জি এইচ আই 5টা হচ্ছে। আই থেকে এন, আই জে কে এল এম এন, আই জে কে এল এম এন, এটাও 5টা। এন থেকে এস, এন এন ও পি কিউ আর এস, তাহলে এটাও 5। তাহলে 3টে যদি 5 হয় তাহলে এটাও 5 হবে নিশ্চয়ই। তাহলে এস এর পরে আরও 5টা ঘর, তাহলে এস টি ইউ ভি ডব্লু এক্স, তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? এক্স। তাহলে এখানে এক্স আছে কোন অপশানে? অপশান বি। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে প্রত্যেকে? যারা বুঝতে পারছো না তারা কিন্তু আমাকে বলো যে এই জায়গাতে আমরা বুঝতে পারছি না। হয়তো এটা তোমাদেরকে পরীক্ষাতে কেমন রিজনিং পড়েছিল গতবারে আরআরবি গ্রুপ ডি পরীক্ষায়, সেই রিজনিংগুলো আমি হয়তো একটু জাস্ট ওপর থেকে বর্ণনা দেওয়ার চেষ্টা করছি যে প্রশ্নগুলো খুবই কঠিন না খুবই সহজ। আমি যখন রিজনিং প্র্যাকটিস করাবো তোমাদেরকে তখন কিন্তু এই সূত্রগুলো সব আমরা বেসিক থেকে শিখব। যে পার্টগুলো হয়তো তোমাদেরকে একটু আগেই দেখানো হলো আরআরবি গ্রুপ ডির টিসিএস প্যাটার্নে যে সিলেবাসগুলো হয়তো তোমরা দেখলে কিছুক্ষণ আগে, ওই প্রত্যেকটা সিলেবাসটাকে প্রথমে কমপ্লিট করানো হবে, তারপর আমরা এইরকম টাইপের প্রশ্ন পরীক্ষার আগে প্র্যাকটিস করব। তো আজকে জাস্ট যে ক্লাসটা হয়তো আজকে আমি নিচ্ছি সেটা শুধুমাত্র ওভারভিউ আন্দাজ করার জন্য যে কীরকম টাইপের প্রশ্ন এবার আরআরবি গ্রুপ ডিতে হতে পারে। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন করো দেখি, এটা প্রত্যেকে করো তো। প্রদত্ত বিকল্প থেকে সেই বর্ণটি চয়ন করুন যা নিম্নলিখিত ক্রমে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করতে পারে। জেড ডব্লিউ টি ও এন ড্যাশ, এটা কে করতে পারে? সন্দীপ, সন্দীপ শুনতে পাচ্ছ? হ্যাঁ বলুন। হ্যাঁ, এটা করো। আগেরটা বুঝতে পারলে এটা করো। আগেরটা যারা বুঝতে পেরেছো তারা এটা করো। জেড ডব্লিউ টি কিউ এন, নেক্সট সংখ্যাটা কত হবে? নেক্সট আলফাবেটটা কত হবে? তাহলে এটাকে কিভাবে আমরা সলভ করব? তোমরা বলো তো, যেটা বাম দিক থেকে বাড়ছে না ডান দিক থেকে বাড়ছে একটুকু ভালো করে।
এই যেখানে দেওয়া আছে জেড ডব্লিউ টি কিউ আর এন, এখানে হয়তো তোমার অ্যান্সারটা বসবে। তো তোমরা প্রত্যেকে দেখে বলো তো যে এটা কোন দিক থেকে বাড়ছে। আগে যেমন আমরা দেখলাম যে বাম দিক থেকে ডান দিকে সংখ্যাগুলো সেম, সেই জন্যই আমরা উত্তর করার সময় সেই সংখ্যা দিয়েই আমরা উত্তরটা করলাম, মানে সেম সংখ্যা দিয়ে। সেরকম এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই প্রশ্নটা দেখে তোমরা বলো যে এই আলফাবেটগুলো কোন দিক থেকে কোন দিকে বাড়ছে, বাম দিক থেকে ডান দিকে না ডান দিক থেকে বাম দিকে? এনিওয়ান? জেডের পর ডব্লু হয় কখনো? যদি আমি বাম দিক থেকে ডান দিকে যাই, দেখো কমছে না এইগুলো পরপর? কি কমছে তো? জেড থেকে ডব্লু -3, দেখো 3 করে দেখো কমছে। ডব্লু থেকে টি কত হচ্ছে? টি ইউ ভি ডব্লু, এটাও -3, এটাও -3, এটাও -3। তাহলে এখান থেকে 3 তুমি যদি আরো মাইনাস করো তাহলে কত হবে বলো এখানে? আগে আমরা রিজনিংটাতে আমরা কিভাবে সেই সংখ্যাগুলো সেট করলাম, এখানে কত হবে? কে, তাহলে কেটা হচ্ছে সঠিক উত্তর। তুমি যদি এন থেকে আরো 3 নাম্বার কমিয়ে দাও তাহলে সেটা হবে কে। তাহলে এখানে কে কোথায় আছে? অপশন সি। অর্থাৎ এই রিজনিংটা করতে গেলে আমাদের সংখ্যাগুলোকে পিছিয়ে দিতে হবে, তবে কিন্তু আমরা এই অ্যান্সারগুলো অতি সহজে কিন্তু খুঁজে পাবো। দেখো এই যে রিজনিংগুলো না, এই রিজনিংগুলো কিন্তু অনেক সহজ, মানে এই টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষার সময় কিন্তু 1 মিনিটের বেশি লাগলে কিন্তু হবে না। নাহলে কিন্তু আমরা ওই রিজনিংয়ের 30টা প্রশ্ন কিন্তু আধা ঘন্টায় কমপ্লিট করতে পারবো না। আমাদেরকে টার্গেট রাখতে হবে যেন 30টা রিজনিংয়ের প্রশ্ন যেন আমি আধ ঘন্টাতে করতে পারি। আধ ঘন্টার বেশি যদি সময় লেগে যায় তাহলে তোমরা কিন্তু বাকি প্রশ্নগুলো উত্তর দিয়ে আসতে পারবে না। তার কারণ 90 মিনিট কমপ্লিট হয়ে গেলে সিবিটি পরীক্ষা অটোমেটিক লকড হয়ে যাবে। তো সেই জন্যই আমরা চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্ন যেন 1 মিনিটের বেশি না লাগে, সেটা অঙ্কই হোক এবং রিজনিংই হোক। এমন দেখছো যে পরীক্ষাতে একটা প্রশ্ন উত্তর করতে তোমার সময় লেগে যাচ্ছে 1 মিনিটের বেশি, সেই প্রশ্নটা আর করবে না, ওখানে তোমরা প্রশ্নটা ছেড়ে দিয়ে চলে এসো। যদি টাইম পাও সমস্ত প্রশ্ন করার পর তখন ভাববে যে সেই প্রশ্নটা কিভাবে হতে পারে। এটা যদি কেউ করো যে 1 মিনিটের বেশি সময় লেগে যাচ্ছে সেটাকে নিয়েই বসে থেকে গেলাম, তাহলে তুমি দেখবে যে তোমার আরও প্রশ্ন বাকি থেকে যাচ্ছে যেখানে তুমি নাম্বারটা আরও ভালো পেতে। সেই জন্যই বাড়িতে এমনভাবে প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে রিজনিং এবং ম্যাথ, যেন একটা প্রশ্নে যেন 1 মিনিট যেন সময় লাগে। তাহলে ওই 1 মিনিট সময়টা যেন পরীক্ষায় লাগে, তার জন্য আমি কিন্তু বাড়িতে বারবার প্র্যাকটিস করব। কারণ প্র্যাকটিস না করলে কিন্তু সেই প্রশ্নগুলো 1 মিনিটে করতে পারবে না। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। এই প্রশ্নটা কত সুন্দর প্রশ্ন দেখো। এ বি সি ডি ই এফ জি ও এইচ, এই 8 জন লোক গোল টেবিলের চারিদিকে ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। আমরা নিশ্চয়ই গোল টেবিল হয়তো দেখেছি। বলতে গেলে গোল টেবিল মানে হচ্ছে যে কিছু সংখ্যক লোক একটা জায়গায় গোল করে বসে থাকে। ধরো সামনে, পেছনে, তোমার বাম দিকে, ডান দিকে, এরকম জায়গায় কিন্তু যখন কোনো মানুষজন হয়তো গল্প করে
তখন সেটা কিন্তু আমরা গোল টেবিল বলি। এর ডান দিক থেকে তৃতীয় হলো বি, সি এর ডান দিক থেকে দ্বিতীয় হলো এ, সি ও ই এর মাঝখানে মাত্র দুজন বসে আছে, ডি এর বাম দিক থেকে দ্বিতীয় হলো এইচ, এফ ঠিক সি বা ই এর পাশে নেই, তাহলে জি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে কে বসে আছে। এইরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং এই প্রশ্নগুলো যেন 1 মিনিটে কমপ্লিট হয়ে যায় সেরকম ট্রিক্স তোমাদের কিন্তু আমি শেখাবো। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের কিন্তু একটা গোল টেবিলের ছক কিন্তু আঁকতে হবে। তাহলে গোল টেবিলের ছকটা আমরা কীভাবে আঁকবো, উপর দিকে একটা দাগ, নিচের দিকে একটা দাগ, আমার ডান দিকে একটা, আমার বাম দিকে একটা, ফাঁকা থাকলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এটা হচ্ছে কেন্দ্র। তাহলে পরীক্ষায় প্রশ্ন কি বলেছে যে এই যে 8 জন লোক, তাহলে 8 জন লোক হয়েছে আমার 1 2 3 4 5 6 7 8, গোল টেবিলের চারদিকে আমি 8 জন লোককে বসিয়েছি, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে দেখো এটা হচ্ছে কেন্দ্র, তাহলে এটা হচ্ছে কেন্দ্র, তাহলে এই কেন্দ্রের দিকে কিন্তু এই 8 জন লোক কিন্তু মুখ করে কিন্তু বসে আছে। এবার বলছে যে এর ডান দিক থেকে, তাহলে তুমি যদি এখানে বসো আর এই চিহ্নটা তোমার যদি মুখের সামনে থাকে তাহলে তোমার ডান দিক হবে এইদিকে। ধরো এখানে একটা লোক ধরো দাঁড়িয়ে আছে, তাহলে এর এই হাতটা হচ্ছে বাম হাত আর এই হাতটা হচ্ছে ডান হাত। তাহলে এখানে এ ডান দিক থেকে তৃতীয় হলো বি, তাহলে এখানে যদি আমি এ লিখি, একটা আলাদা কালিতে লেখার চেষ্টা করি, এখানে যদি আমি এ লিখি তাহলে এর ডান দিক থেকে তৃতীয় স্থানে কে আছে, বি। তাহলে ডান দিক থেকে তৃতীয় স্থানে 1 2 3, তাহলে এখানে আছে বি। ওকে, এটুকু প্রত্যেকে বুঝতে পেরেছ? যদি কেউ বুঝতে না পারো তাহলে কিন্তু আমাকে বলো। এর ডান দিক থেকে তৃতীয় স্থানে আমি কাকে বসালাম, বি কে বসালাম। তারপরে কি আছে, সি এর ডান দিক থেকে দ্বিতীয় হলো এ, তার মানে বলো তো তাহলে সিটাকে কোনখানে বসাবো, সিটাকে কোনখানে বসাবো, তাহলে সেই খান থেকে এ কে আমরা ডান দিকে দেখতে পাবো। এনিওয়ান? সিটাকে বসাবো, হ্যাঁ সিটাকে বসাবো এইখানে, এই যে এইও। তাহলে এখানে যদি সি দাঁড়িয়ে থাকে তাহলে তার ডান দিকে কে বসে আছে, দ্বিতীয় স্থানে এ বসে আছে। তাহলে এই ছকটা আমরা এতক্ষণ আমাদের ঠিক হচ্ছে বলতে গেলে। বেশ, তারপর আমরা আরো পড়ি। সি ও ই এর মাঝখানে মাত্র দুজন বসে আছে, তাহলে সি এবং ই এর মাঝখানে, তাহলে এখানে ই কোথায় বসাবো, তবে আমরা ভাববো যে তার মাঝখানে আমরা দুজন বসে থাকবে। নিশ্চয়ই সিটাকে, নিশ্চয়ই ইটাকে আমরা এই বি এর জায়গাতে বসাতে পারবো না, কারণ বি এর ঘরটা তো পূরণ হয়ে গিয়েছে। তাহলে ইতে, তাহলে ই এর, তাহলে ইটাকে আমরা কোথায় বসাবো, ইটাকে বসাবো আমরা এই এর পাশে। তাহলে এখানে কি বলেছে, সি ও ই এর মাঝখানে, তাহলে এই যে সি আর এটা হচ্ছে ই, তাহলে সি এবং ই এর মাঝখানে নিশ্চয়ই দুজন বসে আছে, তাহলে এখানে একজন আর এখানে একজন। যদি ইটাকে এখানে বসাতাম হতো না, কারণ এখানে বি এর ঘরটা পূরণ হয়ে গিয়েছে। বেশ, ডি এর বাম দিক থেকে দ্বিতীয় হলো এইচ। বেশ, এটা এখন আমি করছি না, এটা আমি এখন ছেড়ে দিচ্ছি, পরেরটা পড়ি তাহলে বুঝতে পারবো। এফ ঠিক সি বা ই এর পাশে নেই, তাহলে এফটাকে আমি সি এর পাশে বসাতে পারবো না এবং ই এর পাশে বসাতে পারবো না। তাহলে এখানে তাহলে কাকে বসাবো বলো তো, কাকে বসাবো এখানে, তাহলে এইচ কে বসাবো, তাই না? এখানে আমি তাহলে এইচ কে বসাবো। এই যেখানে বলেছে যে এফ ঠিক সি বা ই এর পাশে নেই, তাহলে সি এর পাশে এফও থাকবে না, ই এর পাশে এফও থাকবে না, তাহলে বাকি কি থাকলো, এইচ। তাহলে এফটা কোথায় বসবে, এফটা থাকবে এখানে। এবার আমরা যেটা ছেড়ে এলাম সেটা পড়ি। ডি এর বাম দিক থেকে দ্বিতীয় হলো এইচ, তাহলে এখানের থেকে ডি কোথায় বসাবে, ডি হচ্ছে এখানে, তাহলে এর বাম দিক মানে বাম হাত, তাহলে দ্বিতীয় হলো এইচ, তাহলে এইচকে আমি ঠিক জায়গাতেই বসিয়েছি। তাহলে এই ও সি এর ঘর, এটা এইচ এর ঘর। ওকে,
তাহলে বাকি কি পড়ে থাকলো, এখানে কি কি ঘর বাকি আছে? এখানে শুধুমাত্র এই একটা ঘর বাকি আছে, তাহলে এই একটা ঘরে কি বসবে? এই একটা ঘরে বসে যাবে জি। তাহলে আমার এই পুরো ছকটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে আমাকে যাই প্রশ্ন দেখ না কেন আমি কিন্তু পারবো। তাহলে আমাকে প্রশ্ন কি দিয়েছে? আমাকে প্রশ্ন দিয়েছে যে জি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে কে বসে আছে। তাহলে তোমরা বলো উত্তরটা কি হবে? এটা যদি জি হয় তাহলে জি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে কে বসে আছে বলো? জি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে কে বসে আছে? ডি। ডি, কারেক্ট। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। আবার যদি এখান থেকে যদি প্রশ্ন দেয় যে এর বাম দিক থেকে চতুর্থ স্থানে কে বসে আছে, তাহলে আমরা গুণে নিতে পারবো 1 2 3 4 এফ, তাহলে এফ হলো সঠিক উত্তর। এমনি করে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় কিন্তু গ্রুপ ডিতে দিয়ে দেয়। তাহলে আমাদের যদি এই ছকটা যদি আমরা করতে পারি 1 মিনিটের মধ্যে, তাহলে আমাদের উত্তরটা করতে বেশি কোনো সময় লাগবে না। তাহলে এর নাম হচ্ছে কি বলতো? এর নাম হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা দুটো প্রশ্ন তোমাদের প্রত্যেকটা শিফটে কমন থাকবেই। ওকে, এরকম সূত্র করে কিন্তু আমরা প্রত্যেকটা রিজনিং পার্ট বাই পার্ট কিন্তু কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি করাচ্ছি না, এই মোটামুটি 4টে প্রশ্ন আমরা আলোচনা করলাম। নেক্সট দিন যদি আবার সময় যদি পাই তাহলে আমরা এই বাকি যে রিজনিংগুলো আছে এই রিজনিংগুলো তখন কিন্তু আমরা ওই পরীক্ষার সময় প্র্যাকটিস করব। তার আগে তোমাদের পুরো সিলেবাসটা শেখাবো কিভাবে কোন রিজনিং শর্টকাটে করা যায়। তারপর আমরা এই যে প্রশ্নগুলো যে আমরা বাদ দিলাম সেই প্রশ্নগুলো তখন তারপরে আমরা তখন প্র্যাকটিস করব। ওকে, বলো কেমন আছে ক্লাসটা লাগলো সবাই? সন্দীপ, দেবেন, দেবেন, ভবানী, ভালো স্যার। সারদা, ভালো স্যার। ওকে। তো এরকমভাবে আমরা রিজনিং এবং ম্যাথ প্র্যাকটিস করাবো। আর তোমরা যদি এই কোর্সটা যদি নিতে চাও, হয়তো বলে দিচ্ছি বলতে গেলে আমাদের টোটাল 1 বছরের কোর্স। এই 1 বছরের কোর্সে আমরা টোটাল আমরা অ্যামাউন্ট হিসাবে আমরা দেবো 999। এই 999 টাকা তোমরা যদি কোর্সটা নিতে পারো, রিজনিং এবং ম্যাথ, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি বলো, তারপর বাকি যে ওয়েস্ট বেঙ্গলে যে পরীক্ষাগুলো হবে ফুড এসআই, ডব্লিউবি টেট, এই পরীক্ষাগুলোতে ম্যাথের কথা চিন্তা করতে হবে না কোনো দিনই। এই 999 টাকা তোমরা টোটাল এই 1 বছরের মধ্যে এই দুটো কোর্স তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে, যদি কাউরির যদি মনে হয় যে স্যার আমি রিজনিংটা নিতে চাই, ম্যাথটা নিতে চাই, তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার যেটা হয়তো তোমরা লিখে নিতে পারো 6294281972, এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। আর যদি মেসেজ করতে চাও তাহলে এই নাম্বারটাও মেসেজ করতে পারো 8016843377। এই নাম্বারতে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করে ডিটেলস আরও কিছু তথ্য তোমরা কিন্তু জেনে নিতে পারো। ওকে, সারদা বাড়ি কোথায় তোমার? স্যার বাঁকুড়ার দিকে। বাঁকুড়ার দিকে, কতুলপুর। আচ্ছা লিঙ্কটা কোথায় পেয়েছো? স্যার ভবানী দিয়েছে। ভবানী, আচ্ছা ভবানী আমাদের স্টুডেন্ট, হ্যাঁ আমাদের প্রাইমারি টেটেও ভর্তি হয়েছে। তো ভবানীর হ্যাঁ স্যার কাছে, জানি বল। হ্যাঁ ভবানীর কাছে জেনে নেবে একদম টোটাল কি করতে হবে না করতে হবে। আর আরআরবি গ্রুপ ডিতে ফর্ম ফিল আপ করো সবাই প্রত্যেকে, কারণ ভ্যাকেন্সি আরও বাড়বে। ওকে, আর সন্দীপ, ঠিক আছে স্যার। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ স্যার। সন্দীপ শুনতে পাচ্ছ? সন্দীপ, জয়পুর। ওকে, তো মোটামুটি আজকের ক্লাসটা আমরা এখানেই আজকে পোস্টপোন করলাম। তো আমরা এরকম টাইপের রিজনিং আরও প্র্যাকটিস করব যখন আমরা হয়তো কোর্সটা শুরু করব।
তো আজকে আমাদের এখানেই কমপ্লিট করলাম। থ্যাংক ইউ, প্রত্যেককে গুড নাইট।